নাম্বার প্রশ্ন ছিল শব্দ অর্থ। তোমরা কি শুনছো আমার কথা? Yes, sir. জি স্যার। এক নম্বর প্রশ্ন ছিল শব্দার্থ। প্রথম ছিল হর হামেশা, যার অর্থ হচ্ছে প্রতিনিয়ত বা সর্বদা, সব সময়। ঠিক আছে। হামেশা ছিল মিশেল। মিশেল বিশেষ করে মিক্সড বা মিশ্রণ, যেটা ইংরেজি মিক্সড বলে, মিশ্রণ বিশেষত। ঠিকরে বা ছিটকে, ঠিকরে শব্দের অর্থ হচ্ছে ছিটকে যাওয়া বা ছিটকে পড়া, এমন। চাদোয়া, যেটাকে আমরা কি বলি সামিয়ানা বলা হয় কোন অঞ্চলে, আবার কোন অঞ্চলে বলা হয় কাপড়ের ছাউনি। এটা হচ্ছে সর্ববিধ যে কাপড়ের ছাউনি। এই ছিল 5টি শব্দার্থ। আচ্ছা, এরপরে ছিল 2 নম্বরে একটি প্রশ্ন ছিল যে আকাশ গল্পটি বিজ্ঞান চেতনাকে ধারণ করে, আকাশ গল্পের আলোকে ব্যাখ্যা করে। আমরা জানি যে আকাশ গল্পে থেকে অনেক বৈজ্ঞানিক বিষয় আমরা অবগত হয়েছি। যোগাযোগ ব্যবস্থা, আকাশের গ্রহ নক্ষত্র, চাঁদ, দিন রাত সংঘটিত হওয়া, নানাবিধ বিষয়, বৈজ্ঞানিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা এই আকাশ গল্পের মাধ্যমেই অবগত হয়েছিলাম। 10 পার্ট যেহেতু, এটা তোমরা জানো ভালো। 3 নম্বর বলছে শিরোনামগুলোর একটি করে উদাহরণ দাও। শিরোনামগুলোর একটি করে উদাহরণ দাও। প্রথমে শিরোনামটা রয়েছে স্বরাগম। স্বরাগম, স্বর শব্দের অর্থ স্বরবর্ণ, আর আগম শব্দের অর্থ আশা বা আনয়ন। অর্থাৎ শব্দের শুরুতে একটি বা শব্দের মাঝে অথবা শব্দের শেষে উচ্চারণের সুবিধার্থে আমরা কি করি, নতুন স্বরধ্বনি নিয়ে আসি, এটাকে বলছে স্বরাগম। আবারও বলছি যে উচ্চারণের সুবিধার্থে আমরা কি করি, শব্দের শুরুতে, মাঝে অথবা শেষে একটা নতুন স্বরধ্বনি, এটাকেই বলা হচ্ছে স্বরাগম। যেমন ধরো প্রথমে দেওয়া আছে এখানে স্কুল। স্বরাগমের উদাহরণ হিসেবে আমরা লেখা থাকে ধরো স্কুল, কিন্তু আমরা উচ্চারণ করি কি স্কুল। স্কুল থাকে, আমরা বলি স্কুল। এরপরে দেখো স্টেশন। স্টেশন শব্দটা থাকে কিন্তু আমরা স্টেশন উচ্চারণ করি না, আমরা বলি স্টেশন। তাহলে স্কুল আমরা প্রথমে একটি রস্যইকার নিয়ে মূলত স্বরাগম হতে পারে। এটা আদি স্বরাগম, মধ্য স্বরাগম এরকম হতে পারে। যেমন রত্ন, রত্ন শব্দে ত যুক্ত ন রয়েছে, ত এর সাথে অটা উচ্চারণ হয় না যুক্ত বর্ণ হওয়ার কারণে। কিন্তু রত্নকে যখন আমরা সহজভাবে লিখি রতন, তখন দেখো ত এর সাথে অ চলে আসছে, এটা হচ্ছে মধ্য স্বরাগম। এইভাবে আদি, মধ্য, অন্ত স্বরাগম আমরা আনয়ন করি উচ্চারণের সুবিধার্থে। অনেক সময় ভুল করে এইভাবে করে থাকি আমরা। ওপি নিহিতি, এটা ওরি নিহিতি লেখা আছে, এটা হবে ওপি নিহিতি। ওপি নিহিতি শব্দের অর্থ হলো যে পরের রস্যইকার আগে উচ্চারণ করা, পরের রস্যইকার আগে উচ্চারণ করা। যেমন আমরা বলতে পারি আজি, সরেয়া বর্গীয় জয় রস্যই আজি, এটা আমরা উচ্চারণ করি আইজ। এটাকে আমরা উচ্চারণ করি কি আইজ। আজিটাকে আমরা উচ্চারণ করি আইজ। অথবা অনেক সময় দেখো গালি, তুই আমাকে গালি দিলি, ঠিক আছে, এই গালিটাকে আমরা অনেক সময় উচ্চারণ করি গাইল। আর গাইল পারিস না, আর গাইল পারিস না। অর্থাৎ পরের রস্যইকার, ওয়ালাইকুম আসসালাম, পরের রস্যইকারটা আগে উচ্চারণ করাকে বলা হয় ওপি নিহিতি। অসমীকরণ, অসমীকরণ, অ হচ্ছে না বোধক প্রিফিক্স, না বোধক উপসর্গ। সমীকরণ মানে সমান করা, তাহলে সমান না করা, অসমীকরণ যেহেতু সমান, এই দুইটার উচ্চারণ একরকম দূর করার জন্য শব্দের মাঝখানে একটা আকার বসানো হয়, মাঝখানে একটা স্বরবর্ণ বসানো হয়, এটা হচ্ছে অসমীকরণ। যেমন এখানে অসমীকরণকে বলা হচ্ছে
হচ্ছে যেমন ধপ ধপ, একই শব্দ দুইটা রয়েছে, এর মধ্যে একটা আকার দেওয়া হয় ধপা ধপ, গপ গপ, গপা গপ। ঠিক আছে, এইভাবে মূলত অসমীকরণ সৃষ্টি করা হয়। এরপর রয়েছে স্বর সঙ্গতি। স্বর বলতে স্বরবর্ণ, সঙ্গতি মানে মিল, স্বরবর্ণের মিল করা। যেমন ধরো রয়েছে দেশি শব্দটা লেখা আছে, দেশি, তোমরা কোর্সিং ফলো করো সবাই। যেমন লেখা আছে দেশি, দেশি শব্দটাকে আমরা বলি কি দিশি, অর্থাৎ তালব শয়ে রস্বইকার ছিল আর দয়ে একার ছিল। তালব শয়ে রস্বইকার থাকার কারণে পূর্বের একারটাও রস্বইকার হয়ে গেল, অর্থাৎ দিশি। তেমন হতে পারে বিলাতি, বিলাতি, বিলাতি শব্দটা দেখো দুই পাশে রস্বইকার আছে আর মাঝে আকার আছে। দুই পাশে রস্বইকারের প্রভাবে, দুই পাশে আমি একটু শেয়ার করি তোমাদের তাহলে ভালো হবে। দুই পাশে রস্বইকার প্রভাবে কি হয়, মাঝখানের আকারটাও রস্বইকার হয়ে যায়। দুই পাশে রস্বইকারের প্রভাবে মাঝখানের আকারটাও রস্বইকার হয়ে যায়। দেখতে পাচ্ছ তোমরা, এই যে যেটাকে বলা হচ্ছে যে স্বর সঙ্গতি। এরপর বলতে স্বর লোপ। স্বর লোপ মানে কি, স্বর বর্ণ লোপ মানে বাদ পড়া, স্বর বর্ণ বাদ পড়া। যেমন এখানে বলতে আমরা বলতে পারি জানালা লেখা আছে, জানালা, এই জানালাকে কিন্তু আমরা জানালা বলি না, শুদ্ধ উচ্চারণ করতে গিয়ে বলি, কিন্তু দ্রুত উচ্চারণ করতে গিয়ে এটাকে আমরা বলি জানলা, জানলা, অর্থাৎ আটাকে আমরা বাদ দিয়ে এটাকে স্বর লোপ, একটা স্বরবর্ণ বাদ দিয়ে দিচ্ছি আমরা উচ্চারণের সুবিধাতে অথবা দ্রুত উচ্চারণ করতে গিয়ে। এরপর রয়েছে দেখো সুবর্ণ। সুবর্ণকে আমরা সংক্ষেপে দ্রুত বলতে গেলে বলি স্বর্ণ। তাহলে দন্তে শয়ের সাথে কি ছিল, অ ছিল, অ আছে, রস্যকার রয়েছে। এটা দেখো রস্যকারটা কি বাদ পড়ে গেল, রস্যকারটা কি হয়ে গেল, বাদ পড়ে সুবর্ণটা হয়ে গেল স্বর্ণ। এখানে 4 নম্বরে বলতেছে যে গণ, বৃন্দ, মণ্ডলী, কুল, সমূহ, সকল, বর্গ উল্লেখিত বহু বচন দ্বারা যে কোনো 5টি শব্দ তৈরি করো। একদমই সহজ, তাই না? গণ দ্বারা কি হবে বলো? জনগণ, জনগণ। বৃন্দ দ্বারা ছাত্রবৃন্দ হতে পারে, ঠিক আছে। মণ্ডলী দ্বারা কি হবে? শিক্ষক মণ্ডলী। কুল, কুল দ্বারা কি হবে? পক্ষীকুল, পক্ষীকুল। পর্বত সমূহ হতে পারে, ঠিক আছে। সকল দ্বারা কি হবে? পর্বত সকল। হ্যাঁ, পর্বত সকল হতে পারে। বর্গ দ্বারা ব্যক্তিবর্গ, তাই না স্যার? শিক্ষক মণ্ডলী। জি জি, বর্গ দ্বারা স্যার মন্ত্রীবর্গ তো হয়। জি জি, মন্ত্রীবর্গ। একটা মানে বহু বচন দ্বারা স্যার অনেক কি শব্দ বললেন? যুক্ত হতে পারে, ঠিক আছে। তোমরা খালি লক্ষ্য রাখবে যে কোডটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট বা মর্যাদা সম্পন্ন সেটা দিবে, তাহলে বেশি ভালো হবে। এরপর আসে 5 নম্বরে বলতে হচ্ছে বাক্য রচনা সহ বাগধারা নির্ণয় করো। টাকার কুমির, তাহলে কি? টাকার কুমির বলতে ধনী ব্যক্তিকে বোঝানো হয়, সম্পদশালী ব্যক্তিকে বোঝানো হয়। ডুমুরের ফুল অদৃশ্য বস্তু, ডুমুরের ফুল কখনো দেখা যায় না। তাসের ঘর, আমি বাক্য রচনা করতেছি না, এটা তোমরা পারবে বাক্য রচনা, ঠিক আছে। তাসের ঘর সেটাকে বলা হচ্ছে কি ক্ষণস্থায়ী, তাই না? ইয়েস স্যার। মুহূর্তের মধ্যে সেটা ভেঙে যেতে পারে। দুধের মাছি সুসময়ের বন্ধু, তাই না? হ্যাঁ, আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যাদেরকে আমরা দুধের মাছি বলে থাকি। যখন কারো সুসময় আসে দেখে তখন তার কাছে ভিড়ে কি করে, তার নিজস্ব যে স্বার্থ সেটা চরিতার্থ করে তার পিছ থেকে কেটে পড়ে। তাকে আমরা বলি দুধের মাছি বা সুসময়ের বন্ধু। ননির পুতুল, অত্যন্ত আদরের, একদম ননির পুতুল। ননি, দুধের যে ছানা কাটা পর ননি হয়, এটা দ্বারা কি পুতুল বানানো যাবে? যাবে না, ঠিক আছে। পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বা বানানোর সাথে সাথে সেটা কি হবে, ভেঙে যাবে। ভেঙে যাবে বলতে হবেই না, বলতেছে যেমন ননির পুতুল হচ্ছে অত্যন্ত আদরের, ঠিক আছে। এবার বলছে বিপরীত শব্দ লেখো। বিপরীত শব্দ লেখো। পাশবিক, যার মনে দয়া মায়া নেই, ঠিক আছে, খুব রুক্ষ, আক্রমণাত্মক, হিংসাত্মক, এটা হচ্ছে পাশবিক। তাহলে এর বিপরীত হবে কি? মানবিক, মানবিক স্যার। ঠিক আছে, বা দয়াশীল, ঠিক আছে। ব্যতিক্রম, নিয়ম, নিয়ম। এক্সেপশনাল, যেটাকে বলা হয় ব্যতিক্রম, যাকে সহজে ধরা ছোঁয়া যায় না বা সহজে সেটাকে কমন পড়ে না, এমন টাইপের ব্যতিক্রম, যেটাকে বলছে নিয়ম বা সাধারণ, ঠিক আছে। প্রলুব্ধ, নির্লোভ, কাউকে লোভ জাগ্রত করা অন্তরে কোনো বিষয় প্রাপ্তির জন্য অনৈতিক ভাবে। প্রলুব্ধ বলতে অনৈতিক ভাবে হবে,
নৈতিকভাবে কখনো প্রলুব্ধ হয় না, ঠিক আছে? অনৈতিকভাবে, যেটা ইলিগেল ভাবে, সেটা হচ্ছে প্রলুব্ধ। তাহলে তার বিপরীত হবে কি? নির্লোভ, যার অন্তরে লোভ নেই। প্রতি পত্নী, ঠিক আছে? পতি, পতি মানে কি? পতি মানে কি বলো? হাজবেন্ড। হ্যাঁ, হাজবেন্ড। আচ্ছা, জায়াপতি, দম্পতি, ঠিক আছে? বিষণ্ণ, যা একদম মন মরা হয়ে থাকা, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকা, ঠিক আছে? আর প্রসন্ন, প্রসন্ন কেমন? কোনো চিন্তা নেই, তুমি একদম বিকেল 4টা বা 5টার সময় ঘুম থেকে উঠে সেই সুন্দর করে একটা গোসল করলে, ঠিক আছে? তারপর দেখবে যে একটা গোসল করে পুকুরের পাড়ে বা নদীর পাড়ে গিয়ে দাঁড়িয়েছো বা ছাদে দাঁড়িয়েছো, প্রচন্ড বাতাস হচ্ছে, তখন তোমার দেখবে মনটা এই প্রসন্ন হবে বা প্রফুল্ল অবস্থা। 7 নম্বর বলেছে এক কথাই প্রকাশ করো, অশ্বের ধ্বনি, মানে কি? ঘোড়ার আওয়াজ, তাই না? হেসা, তাই না? হ্যাঁ। তারপর বলতে স্পৃহার অভাব, কি হবে? অনীহা, অনিচ্ছা, অনাগ্রহ, ঠিক আছে? বিদ্যার প্রয়োগে নিপুণ যে, কি হবে? এলেমবাজ, তাই না? এলেমবাজ মানে, এলেম মানে হচ্ছে আরবি শব্দ, ঠিক আছে? এলেম, যার জ্ঞান অনেক বেশি। গণনার অযোগ্য, নগণ্য, যেটা এখন ধরো তোমাকে 5টা কেউ আপেল দিয়ে বলছে এটা গণনা করো, তুমি 6 পড়ো, তোমাকে 5টা আপেল দিয়ে গণনা করতে বলা মানে একদমই বেয়াকুবের মতো না? তাই নগণ্য, একদম সীমিত সময়ের মধ্যে তুমি এটা বলতে পারবে যে হ্যাঁ এটাই হবে। এরপরে বলতেছে যে হরেক রকম বলে যে, হর বলা, হর মানে বহু রকম, বলা মানে বলা অর্থে, কথা বলা অর্থে হর বলা। আকাশ গল্পের লেখক পরিচিতি তুলে ধরো। আকাশ গল্পের লেখক কে? আব্দুল্লাহ আল মুতি। আব্দুল্লাহ আল মুতি। কে বলতে পারবে না দেখে সুন্দরভাবে? তোমাদের মধ্যে বলো দেখি, শুনি। কবি পরিচিতি বলবো? জি জি জি, কবি পরিচিতি। আচ্ছা, আকাশ গল্পের লেখক হচ্ছেন আব্দুল্লাহ আল মুতি। তিনি 1930 সালে সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বিজ্ঞানের জটিল বিষয়বস্তুকে সহজ করে তোলার ক্ষমতা রাখেন। তার লেখাগুলো হলো এসো বিজ্ঞানের রাজ্যে, অবাক পৃথিবী, আয় বৃষ্টি ঝেপে ইত্যাদি আরো আছে। তিনি ইউনেস্কো আন্তর্জাতিক কলিঙ্গ পুরস্কার পেয়েছিলেন আর 1998 সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ নুজাতকে, খুব সুন্দর অল্প কথা এবং পুরো ভাবটা সে তুলে ধরছে। 9 নম্বরে আমাদের রয়েছে ভাব সম্প্রসারণ। সম্প্রসারণ যেটা বিস্তার ঘটানো, ভাবের বিস্তার ঘটানো। অর্থাৎ আমরা এই 2 লাইন পড়বো, পড়ার পরে আমাদের মনের মধ্যে যে ভাব আসবে সেটার বিস্তার ঘটানো হচ্ছে ভাব সম্প্রসারণ। বলছে মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। দেখো, মানব জীবনে দুঃখ কষ্ট থাকবেই, এই দুঃখ কষ্ট নিয়েই কিন্তু মানুষের জীবন সামনের দিকে এগিয়ে চলে। যেমন আকাশে যখন মেঘ আসে তখন কিন্তু মেঘ সূর্যকে আড়াল, এই আড়াল অবস্থায় শুধু আদালা হয় এরকম না, বেলা চাঁদ দীর্ঘস্থায়ী হয় না, স্বল্প সময়ের জন্য। সময়ের মাঝে অনেকে কি দিশেহারা হয়ে পড়ে, বা চাঁদকে সে ঠিক। অর্থাৎ আমাদের জীবনে অনেক সময় দুঃখ দুর্দশা আসবে, আমরা কখনোই যখন হতাশ হবো বা ভেঙে পড়বো বা দুশ্চিন্তাগ্রস্ত হবো, তখন পৃষ্ঠে জেকে বসবে। এর ফলে আমরা কি বিভিন্ন ধরনের অঘটন ঘটে। তাই যে কোনো বিপদে চেষ্টা করতে হয়, সেই বিষয়ে ভালো হয়ে তাদের পরামর্শ কোথায়, যে কোনো বিপদ অবশ্যই প্রাথমিক পর্যায়ে সৃষ্টি করতে, তারপরে এই বিপদ তার সাথে সলা পরামর্শ করতে হবে, কাউন্সিলিং করতে হবে, বা যেটা পরস্পর আলোচনার মাধ্যমে করলে একটা সঠিক পথ পাওয়া যায়, সুন্দর পথ বের হয়। এই জন্য আমাদের উচিত হবে যে কোনো বিপদ আপদে আমরা ভেঙে না পড়ে, ঠিক আছে, ধৈর্য ধারণ করে সেটা মোকাবেলার চেষ্টা করব। কারণ মানব জীবনে দুঃখ কষ্ট নিয়েই এগোতে হবে আমাদের। সর্বোপরি আমাদের এই ছিল 16 নম্বর পরীক্ষার সলভ ক্লাস। ইনশাল্লাহ তোমরা বুঝতে পেরেছো।